বিসমিল্লাহির রহমানির রহিম। জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি রসায়নের শেষ অধ্যায়ের আলোচনায়। তো আমরা এই অধ্যায়টার একদম শেষ, আমরা যেভাবে গত 11টা অধ্যায়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম একটা একটা করে পেজ করে, কোন পেজটাতে কী রয়েছে এবং কোন অংশটা আমাদের গুরুত্বপূর্ণ, আমরা সব কয়টা বিষয় ডিটেলস আলোচনা করেছিলাম। ঠিক এখানেও আমরা ঠিক একইভাবে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট আগে আমরা যেভাবে হিডিংটা আমরা অধ্যায়টাতে যে বিষয়গুলো আমাদের বিষয় আলোচনা করতে হবে, তো আমাদের 4টা বিষয় রয়েছে অধ্যায়টাতে। তো আমরা 4টা বিষয় কী কী একটু আমরা আলোচনা করে নেই। তো ফার্স্ট আমাদের রাখবে গৃহস্থলীর গৃহস্থলী রসায়ন। গৃহস্থলী রসায়নটার মধ্যে আবার আমাদের 4টা ভাগ রয়েছে। 12.1-এর যে অংশটা আমরা আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে। সেখানে খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইডের যে আলোচনা সেটা করব, যে বেকিং পাউডার, NaHCO3, সিরিকা বা ভিনেগার এবং কোমল পানীয় যে গৃহস্থলী রসায়ন রয়েছে এটা আমরা আলোচনা করব। একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার যে রসায়ন রয়েছে তার যে 10টা টপিকস রয়েছে, আমরা এই 10টা টপিক আলোচনা করব। কাপড় কাচা সোডা এবং সোডার অ্যাশ, টয়লেট ক্লিনার, সাবান ও ডিটারজেন্ট, কাপড় পরিষ্কার করা কৌশল, অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহারের কুফল, ব্লিচিং পাউডারের দাগ ওঠানোর কৌশল এবং গ্লাস ক্লিনার, এবং সর্বশেষ অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদন কিভাবে করতে হয়। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপর 12.3-এ যা আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন, চুনাপাথর, কুইক লাইম, ইউরিয়ার সালফেট, অ্যামোনিয়াম সালফেট, কৃষিদ্রব্য প্রক্রিয়াজাতকরণে রাসায়নিক দ্রব্য, কৃষিদ্রব্য সংরক্ষণে রাসায়নিক দ্রব্য এবং কয়েকটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, এবং সর্বশেষ আমরা আলোচনা করব শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ। তো এই কয়টা বিষয় আমরা যদি ভালো করে জানি তাহলে অধ্যায়ের যে কোনো কোশ্চেন আসুক আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এই অধ্যায়ের আমাদের যে শুরুর আলোচনা হবে গৃহস্থলী রসায়ন, যে 4টা ভাগে বিভক্ত, আমরা এখন এই 4টা ভাগ আমরা আস্তে আস্তে জানব। তো তার আগে আমরা এই অধ্যায়টার যে হেডিংটা রয়েছে তা একটু আমরা পড়ে নেই। হেডিংটাতে অধ্যায়টাতে বলা হচ্ছে আমরা মাটির উর্বরতা বাড়ানোর জন্য জমিতে বিভিন্ন প্রকার সার দিয়ে থাকি। তো এই সার মূলত রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি। তোমরা কি জানো পাউরুটি ফোলানোর জন্য আমরা ময়দার মধ্যে বেকিং সোডা ব্যবহার কেন করি? কোনো খাদ্য দীর্ঘদিন রেখে দেওয়ার পর ভিনেগার বা অন্যান্য ফুড প্রিজারভেটিভস ব্যবহার করি। তো আসলে প্রিজারভেটিভসটা কি আমরা আস্তে আস্তে অধ্যায়টা আলোচনা করব। এসবই হচ্ছে রাসায়নিক পদার্থ। আবার শিল্প কারখানায় যে সকল বর্জ্য পরিবেশকে দূষিত করে সেগুলো রাসায়নিক পদার্থ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসায়নিক পদার্থের ভূমিকা রয়েছে। তো আমরা এই যে প্রস্তুতি এবং ব্যবহার, ধর্ম, সকল বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে আস্তে আস্তে আলোচনা করব। তো এই অধ্যায়ের যে আলোচনাগুলো আমরা শেষে শিখতে পারবো। তো এই বিষয়গুলো আমরা এখন আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে আমরা আস্তে আস্তে শিখব। তো আমাদের প্রথম যে অংশটা ছিল গৃহস্থলী রসায়ন, তো আমরা সেই গৃহস্থলী রসায়নের রিডিং টেস্টটা আমরা এখন ভালো করে দেখব। আমরা আমাদের বাসায় নানা ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেমন খাদ্য লবণ, বেকিং পাউডার, ভিনেগার, কোমল পানি ইত্যাদি রাসায়নিকগুলো ব্যবহার করে থাকি। এগুলো নিয়ে আমরা এখন ব্যবহার দেখব। শুরুতে হচ্ছে খাদ্য লবণ, যে লবণটা আমরা খেয়ে থাকি। তো এই লবণটা আসলে কিভাবে সংগ্রহ করা হয় আমরা যদি একটু চিত্রের মধ্যে দেখি, সমুদ্রের উপকূলের মধ্যে সমুদ্রের পানিগুলোকে জমাট বাঁধে একটা লোক কাজ করে এবং এখন বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে মূলত খাবার লবণ তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় এই বিষয়টা আমরা এখন এই পার্টটাতে জানতে পারবো। সাগরের পানিতে অনেক বেশি পরিমাণে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড থাকে এবং তার সাথে খুবই সামান্য পরিমাণে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সহ অন্য কিছু লবণ দ্রবীভূত থাকে। তাহলে সমুদ্রের পানিতে যে খাবার লবণটা থাকে সোডিয়াম ক্লোরাইড সেটা কিন্তু বিশুদ্ধ অবস্থায় থাকে না, তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কিন্তু দ্রবণ থেকেই থাকে। তো আমাদের দেশে সমুদ্রের তো বলছে লবণ দ্রবীভূত থাকে, আবার মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইডও পাওয়া যায়। তো মাটির তলদেশে খনিজ পদার্থ হিসাবে আমরা এই সোডিয়াম ক্লোরাইড পেয়ে থাকি। আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয়। তো বাংলাদেশে কিভাবে খাদ্য লবণ সংগ্রহ করা হয়? সমুদ্রের পানি থেকেই সংগ্রহ করা হয়। কিভাবে সংগ্রহ করা হয় তার আমরা এখন কারণগুলো দেখব।
সমুদ্র উপকূলে লবণ চাষিরা বিভিন্ন আকৃতির বর্গাকার বা আয়তাকার জমির চারপাশে বাঁধ নির্মাণ করে খানিকটা খুলে রাখেন, যেমনটা আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এই বাঁধগুলো খুলে এই চারপাশে কিন্তু খুলে রেখেছেন, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। জোয়ারের সময় পানি যখন এই জায়গায় প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ জোয়ারের পানি আটকে প্রবেশ করে, তখন পানিগুলো আটকে রাখা হয়। যায় তখন ওই জায়গায় লবণ দেখতে পাওয়া যায়, যেমন আমরা চিত্রের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি লবণ জমাট হয়ে আছে। তো এটাকে আমরা বলে থাকি সল্ট হারভেস্টিং বলে। যে শুকিয়ে লবণ পাওয়া যায় এটাকে সল্ট হারভেস্টিং বলা হয়। এই সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া এই লবণকে শিল্প কারখানায় বিভিন্ন প্রক্রিয়ায় সম্পাদন করে খাবার উপযোগী লবণ আমাদের তৈরি করা হয়। তাহলে এই সল্ট হারভেস্টিং এর মাধ্যমে পাওয়া লবণের সাথে বালু মিশ্রিত থাকবে। তো এই মিশ্রিত বালুগুলোকে আবার কি করা হয়, যে পানির সাথে মিশানো হয়। পানির সাথে আমরা যদি মিশিয়ে তাপ প্রয়োগ করি তাহলে সেই তাপের প্রয়োগে পানিগুলো বাষ্পীভূত হয়ে যাবে, ছাকার ফলে বালুগুলো আলাদা হয়ে গেল, আমরা পরে পাত্রের মধ্যে আমরা লবণ পেয়ে যাব। সে কথাটা এখানে বলা হচ্ছে যে এই লবণকে কোনো পাত্রে নিয়ে পানি মিশালে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালু পাত্রের তলায় পড়েই থাকে। তখন লবণ পানির দ্রবণকে সেকে আলাদা করে নেওয়া হয়। এই দ্রবণকে তাপ প্রয়োগ করলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায়, ফলে লবণ পাত্রের তলে পড়ে যায়। আমি যে কথাটা বলছিলাম, এভাবে উৎপন্ন লবণকে প্যাকেট করে বিক্রির জন্য পাঠানো হয়। বিক্রির জন্য পাঠানো হয়। আমাদের শরীরে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন আয়ন যেমন দরকার হয়, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন প্রয়োজন হয়। তো আমাদের এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন বলা চলে, আমাদের শরীরে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন আয়ন দরকার হয়। সেই আয়নটার মধ্যে রয়েছে আমাদের এই আয়ন দুইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। শরীরের যদি কোনো কারণে সোডিয়াম আয়নের ঘাটতি হয়ে যায় তবে সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশিয়ে খেলে তা পূরণ হয়ে যায়। যদি কোনো সোডিয়ামের যদি ঘাটতি দেখা যায়, তা আমরা যদি সোডিয়াম ক্লোরাইড পানির সাথে মিশিয়ে খাই তাহলে সেই ঘাটতিটা আমাদের পূরণ হয়ে যায়। তো এখন আমরা দেখব এই যে আমাদের খাবার লবণটা আমরা খাই তার আমরা ব্যবহার দেখব, তিনটা ব্যবহার দেখব। ফার্স্ট ব্যবহারটা হলো ভাতের সাথে আমরা তরকারি খাই, তরকারিতে কিন্তু সোডিয়াম ক্লোরাইড যদি আমরা না মিশাই তাহলে সেটা সুস্বাদু হয় না, তাই তরকারিকে সুস্বাদু করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর প্রস্তুতি করার জন্য আমাদের সোডিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়। অথবা এবার 3 নম্বর ব্যবহারটা হলো ডায়রিয়া বা পানি শূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। আমরা যে ওর স্যালাইন খেয়ে থাকি তার মধ্যেও কিন্তু আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মিশ্রিত থাকে। তো আমাদের যে খাবার লবণে আমরা 3টা ব্যবহার দেখতে পেলাম। এরপর আমরা দেখব বেকিং পাউডার, যার বেকিং পাউডার বা বেকিং সোডা যাকে আমরা বলে থাকি বা খাবার সোডা সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3। এটা হচ্ছে আমাদের বেকিং পাউডারের সংকেত বা বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। বেকিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করে তার মধ্যে আমরা যদি টার্টারিক অ্যাসিড C4H6O6, টার্টারিক অ্যাসিডের সংকেত আমাদের মুখস্থ রাখতে হবে। C4H6O6 হচ্ছে টার্টারিক অ্যাসিড। যদি আমরা বেকিং সোডার সাথে মিশাই, বেকিং পাউডার তৈরি করা, সাধারণত কেক বানানোর কাজে বেকিং পাউডার ব্যবহার করা হয়। তাহলে বেকিং পাউডার কোথায় ব্যবহার করা হয়? কেক বানানোর কাজে হচ্ছে আমাদের এই বেকিং পাউডার ব্যবহার করা হয়। তো আমরা এখন বেকিং সোডা কিভাবে প্রস্তুত করা হয়, এই সোডা প্রস্তুতের আমরা কারণগুলো এখন আমরা দেখব। তো সোডা তৈরি করার জন্য আমাদের শুরুতে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস লাগবে, খাদ্য লবণ লাগবে, পানি লাগবে, কার্বন ডাইঅক্সাইড এই 4টা লাগবে। এই 4টা থেকে আমরা প্রস্তুত করব। তো আমরা যে কাজটা করব, প্রথমে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড মেশাতে হয়। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা পানির মধ্যে নেওয়ার পরে এখান থেকে আমরা সংক্ষিপ্ত দ্রবণ তৈরি করব। তো সংক্ষিপ্ত দ্রবণ তৈরি করার পর এই সম্পৃক্ত দ্রবণে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করার পরে অ্যামোনিয়া দ্বারা একে সম্পৃক্ত করা হয়, গ্যাস দ্বারা সম্পৃক্ত করা হয়। যখন আমাদের অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেল তখন অ্যামোনিয়া সংক্ষিপ্ত দ্রবণের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পানি মেশানো হয়। কার্বন ডাইঅক্সাইড আমরা যদি পানি মিশাই তাহলে মিশানোর ফলে আমাদের যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের এই অ্যামোনিয়া
হাইড্রোজেন কার্বনেট। তো এই যৌগটা উৎপন্ন হবে। তার মানে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া আর হচ্ছে পানি বিক্রিয়া করে আমাদের কার্বনেট উৎপন্ন করা হয়। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট আমাদের সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে যখন আমরা আবারও বিক্রিয়া করা হয় সোডিয়াম ক্লোরাইডের সাথে, যখন আমরা বিক্রিয়া করা হয় তখন তৈরি হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আমাদের তৈরি হয়ে যায়। তখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর এর সাথে নিশাদল আমাদের উৎপন্ন হয় NH4Cl। আর যখন এদের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট থাকলো এর সাথে যখন আমরা আবার টার্টারিক অ্যাসিড যোগ করা হয় তখনই মূলত হচ্ছে আমাদের খাবার সোডা প্রস্তুত হয়ে যায়। তো আমাদের খাবার সোডার মূলত আমাদের প্রস্তুতিতে পরীক্ষাতে আসে, বলে তুমি কিভাবে খাবার সোডা তৈরি করবে, তার জন্য প্রসেসগুলো আপনার এই ব্যাখ্যা দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা দুটো বলে আমাদের এই ভাষাটা বললে আমাদের জাস্ট খাবার সোডার যে প্রস্তুতি অংশটা সেটা তৈরি হয়ে যাবে। এরপর আমাদের লাগবে হচ্ছে খাবার সোডার ব্যবহারটা কোথায় কোথায় আমাদের হয়ে থাকে। তো আমরা সেই ব্যবহারগুলো এখন আমরা দেখব। সো ব্যবহারের জন্য আমরা শুরুতেই বলেছিলাম সাধারণত কেক বানানোর কাজে এই সোডা ব্যবহার করা হয়। তা আমরা বেকিং সোডা আমরা দেখব। কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়, কারণ যেহেতু আমরা কেক বানানোর কাজে ব্যবহার করবো এই কারণেই। বেকিং সোডা মিশ্রণে টার্টারিক অ্যাসিড আমাদের কিন্তু আগে থেকে যুক্ত, এর জন্য টার্টারিক অ্যাসিড C4H6O6 এর সাথে বিক্রিয়া করা হয়। তো আমরা সেই বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে আমরা যখন টার্টারিক অ্যাসিডের যুক্ত করা হয় তখন এখান থেকে সোডিয়াম টার্টারেট এই সংকেতটা যেটা পাচ্ছি আমরা মিশ্রণের ফলে সোডিয়াম টার্টারেট তার সাথে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তখন এই কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণেই কিন্তু ফুলে ওঠে আমাদের, সেটা কিন্তু আমাদের ফুলে উঠবে। তো কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের মূলত যার কারণে ফুলে ওঠে। তো এই হচ্ছে বিক্রিয়াটা ব্যবহার জন্য। বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক আরেক ধরনের ছত্রাকও ব্যবহার করা হয়। যখন কোনো পরীক্ষাগারে কাজ করে যদি হয় তো সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়। আর যদি বাড়িতে কিংবা বেকারিতে তৈরি করা হয় তো সেক্ষেত্রে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। তো ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, এজন্য প্রথমে চিনির দ্রবণে ইস্ট মেশানো হয়। তাহলে এটা করানোর জন্য চিনি দ্রবণ যে থাকবে তার সাথে ইস্ট মেশানো হয়। এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্টের সবাত শোষণ তৈরি হয়। তো উষ্ণ জায়গায় যদি আমরা রেখে দিই তো সেক্ষেত্রে সবাত শোষণ হয়। সবাত শোষণের আমরা শোষণ দুই প্রকার জানি, সবাত শোষণ, অবাত শোষণ। আমরা শ্বসনের প্রকারভেদগুলোর মধ্যে জেনেছিলাম বায়োলজির মধ্যে উৎপন্ন হয়, যা পাউরুটি ফোলাতে সাহায্য করে। তো এই সবাত রেখে দেওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয় তার কারণে মূলত ফুলে ওঠে। তো এই ফুলে ওঠার জন্য আমাদের সময় একটু সাপেক্ষ সময়ের বেশি প্রয়োজন হয়। আর এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের দ্রুত আমাদের কিন্তু কেকটা ফুলে উঠবে কার্বন ডাইঅক্সাইডের কারণে, এখানেও কিন্তু সেক্ষেত্রে একটু দেরিতে, যা পাউরুটি ফোলাতে সাহায্য করে। পাউরুটি ফুলে ওঠার পর আমরা ওভেনে বেকিং করা হলে উত্তাপে ইস্ট মারা যায়। যখন উত্তাপ করা হয় তখন আমাদের এই ইস্ট যেটা থাকে সেটা মারা যায়, তখন পাউরুটিটা ফোলা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা যে খাবার সোডার যে আমরা ব্যবহারটা দিলাম, তো এটা পাউরুটি বানানোর জন্য দুইভাবে ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইডের কারণে মূলত আমাদের এগুলান ফুলে উঠতেছিল। আমরা দুই প্রকারটা দিয়েছিলাম। এবার এখানে বেকিং পাউডার এবং ইস্টের সাথে ময়দা যদি বেকিং পাউডার সাথে ময়দা মিশাই আর ইস্টের সাথে মিশাই তাহলে ঘটনা ঘটবে। আমরা একটু আগে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। আশা করি সেই আলোচনাগুলো থেকে আপনারা এই বিষয়ে পেরেছেন যে বেকিং সোডা পাউডারটা কার্বন ডাইঅক্সাইডের উৎপন্ন হওয়ার জন্য ফুলে ওঠে, আর এখানে ইস্ট যে থাকে সেটার কারণে কিন্তু কার্বন ডাইঅক্সাইডে রেখে দেওয়ার ফলে উঠে। এখানে সময়টা বেশি লাগতেছে, ফলে উত্তাপের ফলে এখানে ইস্টটা মারা যায় এবং ফোলা বন্ধ হয়ে যায়। আর বেকিং সোডার ক্ষেত্রে এ ধরনের পার্থক্য পরিলক্ষিত হয় না। এরপর আমরা আর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে সিরকা বা ভিনেগার। ভিনেগার আসলে কি? ভিনেগারটা মূলত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমাদের ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। তো তার জন্য বলা হলে ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি জলীয় দ্রবণকে আমাদের ভিনেগার বলা হয়। ইথানোয়িক অ্যাসিডের দ্রবণটা থাকবে সেটা অবশ্যই 4% থেকে 10%-এর মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সিরকা বা ভিনেগারের তরল পদার্থ থাকে। সাধারণত আচার তৈরির সময় এই ভিনেগার ব্যবহার করা হয়। এখন ভিনেগার প্রস্তুতিটা আমরা কীভাবে করব?
প্রস্তুতি করার জন্য 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা স্টিলের পাত্রে ইথানল নেওয়া হয়। ইথানলের মধ্যে আমরা ব্যাকটেরিয়া, তার সাথে যদি অক্সিজেন আমরা একসাথে যুক্ত করে দিই, তো তখন আমাদের বিক্রিয়ার মাধ্যমে পানি আমাদের উৎপন্ন হয় এবং এখানে বুদবুদের অক্সিজেনের বুদবুদটা সৃষ্টি হয়ে থাকে। তো এই বিক্রিয়াটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য আসতে পারে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি বিক্রিয়াটা। এরপর আমাদের ভিনেগারের ভূমিকা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তা আচার পচে যায় বা নষ্ট হয়ে যায়। এই নষ্ট জন্য আমরা ধ্বংস করে খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পায়। এভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। তো খ নম্বর লাগবে যে ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করা হয়, তার জন্য আমরা এই অংশটা আমরা দিব। তাহলে এখান থেকে মূলত আমাদের অ্যান্সারটা করতে হবে। ভিনেগার যখন আচারের মধ্যে দেওয়া হয় তখন ইথানোয়িক অ্যাসিড কর্তৃক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়া রক্ষা করে। এইভাবে খাদ্য সংরক্ষণ করা হয় ভিনেগারের মধ্যে। এরপর আসি হচ্ছে কোমল পানীয়। ঠান্ডা অবস্থায় ও উচ্চ দাবে পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রুত করে কোমল পানীয় তৈরি করা হয়। তো আমরা সফট ড্রিঙ্কসগুলো খেয়ে থাকি, তো সেই সফট ড্রিঙ্কসগুলোর কথাই মূলত এখানে বলা হচ্ছে যে ঠান্ডা অবস্থায় উচ্চ চাপে বোতলের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রয়োগ করা হয় কোমল পানির মধ্যে। কোমল পানিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। H2CO3 কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, এটা খাদ্যদ্রব্যের সাথে মিশে যায়। ফলে এই আমাদের যখন আমরা এই কার্বনিক অ্যাসিডটা আমাদের শরীরের মধ্যে জাতীয় বা দ্রুত বাড়ানো কার্বনিক অ্যাসিড অবস্থায় থাকে সফট ড্রিঙ্কস, যার জন্য আশা করি ভাবে বুঝতে পেরেছেন। পুরোপুরি ভিডিওগুলো তৈরি করতেছি। যদি ভিডিওগুলো আমাদের মাত্র উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে আপনার কোন ধরনের আপনারা আমাদের ফেসবুক করে দিব। তো আমাদের ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করবে যে না হয়। সো আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী পর্বে যেগুলো আমরা যে পরিষ্কারক পর্ব হয়েছে সেগুলো আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।